পৃষ্ঠ সংখ্যা 69 নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায় নানা রঙের দিন। নাট্যকার পরিচিতি। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের জন্ম 1933 সালে 30শে সেপ্টেম্বর সাবেক মানভূম জেলা, এখন বর্ধমানের রৌপক গ্রামে। বাবা ভুবনমোহন বন্দ্যোপাধ্যায়, মা লক্ষ্মীরানী বন্দ্যোপাধ্যায়। কুলটি হাই স্কুল থেকে ম্যাট্রিক, বর্ধমান রাজ কলেজ থেকে আইএসসি এবং কলকাতা মহারাজা মহেন্দ্রচন্দ্র কলেজ থেকে বিএ। পরে ইংরেজিতে স্পেশাল অনার্স পাস। শিক্ষকতা করেছেন প্রথম দমদমে মতিলাল বিদ্যায়তনে, পরে বাগুইহাটের হিন্দু বিদ্যাপীঠে। ছাত্রজীবন থেকে অজিতেশ নাটক রচনা, অভিনয়ে আগ্রহী। 1950 থেকে 1954 এই 5 বছরের নথি নাটকে নির্দেশনা, অভিনয়ের সূত্রে যুক্ত ছিলেন। 1954 সালে লিখেছেন মৌলিক পূর্ণাঙ্গ নাটক সংঘাত। 1956 সালে ভারতীয় গণনাট্য সংঘে যোগ দেন। এই সংগঠনে তিনি 15টি নাটকে অংশ নিয়েছেন। সংগঠনের অন্যতম কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন। 1960-এর 29শে জুন প্রতিষ্ঠা করেছেন নান্দিকার। এই নাট্যদলের 34টি নাটকে অজিতেশ রূপান্তর, নির্দেশনা, অভিনয় সূত্রে বিশেষ ভূমিকায় ছিলেন। নাটকগুলির মধ্যে বেশ কয়েকটি অবিস্মরণীয় প্রযোজনা, যেমন 4 অধ্যায়, নাট্যকারের সন্ধানে 6টি চরিত্র, নানা রঙের দিন, মঞ্জুরি, আমের মঞ্জুরি, যখন একা, শের আফগান, 3 পয়সার পালা, নটি বিনোদিনী, ভালো মানুষ, আন্তিগণে, সওদাগরের নৌকা ইত্যাদি। 9 সেপ্টেম্বর থেকে 1977 নান্দিমুখ নামে নতুন নাট্যগোষ্ঠী প্রতিষ্ঠা করেন। এদের বিখ্যাত নাটক পাপপূর্ণ। পেশাদারী মঞ্চে অজিতেশ থানা থেকে আসছি, বাঘিনী ও এই অরণ্যের নাটকে অভিনয় করেছিলেন। বাংলা ও হিন্দি মিলে 50টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন, যেমন অতিথি, ছুটি, মহাবিপ্লবী, অরবিন্দ, হাটে বাজারে, সগিনা মাহাতো, এক আধুরি কাহানি ইত্যাদি। বেতারে ও দূরদর্শনে বহু নাটকে প্রযোজনা, নির্দেশনা, অভিনয় করেছেন অজিতেশ। যাত্রা করেছেন, সুর দিয়েছেন। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের মৌলিক ও রূপান্তরিত নাটকের সংখ্যা 26। এদের মধ্যে আছে সওদাগরের নৌকা, মঞ্জুরি, আমের মঞ্জুরি, ভালো মানুষ, পাপপূর্ণ, সাঁওতাল বিদ্রোহ, মুদ্রা রাক্ষস। বাংলা নাট্যমঞ্চ প্রতিষ্ঠা সমিতির প্রযোজনায় মঞ্চস্থ হয় বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস। নাটকে নির্দেশনা, অভিনয়ে ছিলেন অজিতেশ। এই বিপুল ব্যস্ততার মধ্যেই তিনি লিখেছেন উপন্যাস, ভালো লেগেছিল। বহু প্রবন্ধ, ছোট গল্প লিখেছেন, অনুবাদ করেছেন কবিতা। অসামান্য প্রতিভাধর এই ব্যক্তির জীবনাবসান হয় 14 অক্টোবর 1983। প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব মনমথ রায় অজিতেশ সম্পর্কে বলেছেন, অজিতেশ সম্পর্কে সবচেয়ে বড় কথা, নাট্যচর্চার কোনো দেওয়াল আছে বলে সে মনে করত না। দেশ নয়, জাতি নয়, সমাজ নয়, ভাষাও নয়। যেখানে যা ভালো পাবো, আনন্দ নেব, কুপমণ্ডুক হয়ে থাকবো না কখনো। চাই আলো, সে সেখান থেকে আসুক, বরণ করে আনবো। তা করেই সে আমাদের নাটককে করে গেছে সমৃদ্ধ। পৃষ্ঠা সংখ্যা 70 নানা রঙের দিন। চরিত্রলিপি রজনীকান্ত চট্টোপাধ্যায়, বৃদ্ধ অভিনেতা, 68 বছর বয়স। কালীনাথ সেন প্রম্পটর, 7 বছর বয়স। পেশাদারী থিয়েটারের একটি ফাঁকা মঞ্চ, পিছনে রয়েছে রাত্রে অভিনীত নাটকের অবশিষ্ট দৃশ্যপট, জিনিসপত্র, যন্ত্রপাতি। মঞ্চের মাঝখানে একটি টুল উল্টানো আছে। এখন রাত্রি, চারিদিকে অন্ধকার। দিলদারের পোশাক পরে প্রবেশ করেন রজনীকান্ত চট্টোপাধ্যায়। তাঁর হাতে একটা জ্বলন্ত মোমবাতি, হাসছেন তিনি। রজনী: আচ্ছা, ব্যাপারটা কি বলো তো? কি গেল? ঘুমুলুম একেবারে গ্রিন রুমে। নাটক কখন শেষ হয়ে গেছে, হল ফাঁকা, শাহজাহান জাহানারা সব পাত্রপাত্রী ভোঁভা, আর আমি দিলদার অতক্ষণ পড়ে পড়ে গ্রিন রুমে নাক ডাকছিলাম। ধুর, 12টা বেজে গেছে আমার, 12টা বেজে 5। রাত কত হলো কে জানে? এত টালনে কি আর কাণ্ডজ্ঞান থাকে? চেয়ারে পড়েছি আর ঘুম। বাহ বাহ বুদ্ধা, अच्छा ही किया। क्या होगा तुमसे? कुछ नहीं, बिल्कुल कुछ नहीं। চেঁচিয়ে, রামরেজ, এ রামরেজ! আরে গেল লোক কোথায়? লোকটা কোথায়? ধেনো টেনে পড়ে আছে বেটা, এ রামরেজ! পৃষ্ঠ সংখ্যা 71। হতাশ হয়ে পড়েন, টুলটা সোজা করে তার উপর বসেন, মোমবাতিটাকে মাটিতে রাখেন। চারদিক নিঝুম, খালি আমার গলাটাই ঘুরে ফিরে কানে বাজছে। আমার কেমন যেন ভয় ভয় লাগছে। কাল রাতেও ঠিক একই ব্যাপার। মদ গিলে গ্রিন রুমে পড়েছিলুম। রামরেজি ঘুম থেকে তুলে ট্যাক্সি ডেকে দিয়েছিল। তার দরুন আজ সন্ধ্যেবেলা নগদ 3টে টাকা বকশিসও দিল মুখে। আর তার কোথায় ফল হলো কি না, সেই টাকায় তিনি নিজেই আজকে মদ গিলে কোথায় পড়ে আছে। নিঘাত মেইন গেটে তালা পড়ে গেছে। আচ্ছা, পাগলের পাল্লায় পড়ে গেছে, যা হোক। মাথা যাকে, উফ, আজ রাতে কতটা গিলেছি। মাতালের এই হচ্ছে বিপদ। ছাড়বো বললে ছাড়ার নেই। আরে বাবা, দিলুম তোকে, বকশিস দিল না। উনি আবার সেই আনন্দে আমাকেই 1.5 বোতল খাইয়ে গেলেন।
এ একেবারে রামধেনু, বুকের ভেতরটা থরথর করে কাঁপছে যে, মুখের ভেতরটা যেন অডিটোরিয়াম, ইন্টারভ্যালে সব দর্শকরা হাঁটাহাঁটি লাগিয়ে দিচ্ছে। উফ, কি জিভটা টানছে কি রে বারবার, একটু থামেন। অকারণ অকারণ রে বাবা, কেউ যদি বলে রজনীবাবু অনেক তো বয়স হলো, এবার মদ খাওয়াটা ছাড়েন, কোনো জবাব আছে? উহু, রোজ দিন যায়, সন্ধে হয় মদ খায়। উফ ভগবান, সিদ্ধার্থে গেল। বুকটা কি ভীষণ কাঁপছে, মনে হচ্ছে যেন। রজনীবাবু ভাই, শরীরটার দিকে একটু নজর দিন। আর কি এ বয়সে এত সয়? কত বুড়ো হয়েছেন ভাবুন দেখিনি। থামেন, হ্যাঁ বুড়ো হয়েছেন বই কি রজনীবাবু, 68টা বছর কি নেহাত কম বয়স? হ্যাঁ, ছোকরাদের মতো ঢং ঢং করতে পারেন, লম্বা চওড়া চেহারাটা আছে, আরও চালিয়ে দেবেন কিছুদিন। লম্বা লম্বা চুলে ডেইলি হাফ শিশি কলপ লাগিয়ে যেরকম ইয়ার্কি টিয়ার্কি মারেন, তাদের বয়সটা ঠিক বোঝা যায় না। কিন্তু যা গেল, সে কি আর ফিরবে? 68টা বছর এক পা করে এগিয়ে চলেছে মৃত্যুর দিকে। আর জীবন ভোর নেই, সকাল নেই, দুপুর নেই, সন্ধেও ফুরিয়েছে। এখন শুধু মাঝরাত্রির অপেক্ষা। এখানেই গল্প শেষ। এরপর রজনীবাবু এসে বলবেন, আমি লাস্ট সিনে প্লে করব না ভাই, আমাকে ছেড়ে দিন। কিন্তু কার্টেন উঠবেই, শ্মশানঘাট, পরিচিত বন্ধুবান্ধব, ওপরে দুধ, উইংসও রেডি। একটু থামেন, সামনের দিকে তাকান, হলের শেষ প্রান্তে, পৃষ্ঠ সংখ্যা 72। জানেন রজনীবাবু, এই 45 বছর থিয়েটারের জীবনে এই প্রথম মাঝরাতে একেবারে একা স্টেজে দাঁড়িয়ে আছি। জীবনে প্রথম। কেন জানেন? এ হচ্ছে সবই মাতালের কারবার। ফুটলাইটের কাছে যান, সামনে কিছুটা দেখা যায় না, ওই দূরে, ওই তো ব্যালকনি না, ফার্স্ট বক্সটাও দেখতে পাচ্ছি এখন, ওই তো সেকেন্ড, থার্ড, ফোর্থ বক্সটাও, সব গভীর অন্ধকারে ডুবে আছে। সব মিলিয়ে যেন একটা শ্মশান, যেন ওর দেওয়ালে কালো কালো অঙ্গারে লেখা আছে জীবনের শেষ কথাগুলো। কত নড়াচড়া, কত উদ্বেগ, কত প্রেম, কত মায়া, সব মিলিয়ে যেন মৃত্যু নিঝুম ঘুমের আয়োজন করে রেখেছে কারা। উফ কি শীত, সব আছে শুধু মানুষটাই, সব ভুতুরে বাড়ির মতো খাঁ খাঁ করছে। মরে গেছে নাকি? শুদ্ধানা ভেতর দিয়ে কিরকম শিরশির করছে যেন। হঠাৎ চেঁচিয়ে, রামব্রিজ রামব্রিজ, কাহা গয়া রে? উফ, এই মাঝরাতে একা একা কিসব মৃত্যু। শ্মশান, আবল তাবল ভাবছি, হবে না কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছে না, দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার তো বয়স হয়েছে, যাদের 68টা বছর, তারা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান। রামব্রিজ রামব্রিজ, কাহা গয়া রে? উফ, এই মাঝরাতে একা একা কিসব মৃত্যু। শ্মশান, আবল তাবল ভাবছি, হবে না কেন? কম গিলেছি আজকে। মদটা ছেড়ে দিন রজনীবাবু, মদটা ছেড়ে দিন। বুড়ো হয়ে গেছে না, দুদিন বাদেই খাটে উঠবেন মশাই। ধরুন আপনার মতো বয়স হয়েছে যাদের 68টা বছর, তারা সময় মতো মাপযোগ করে খাওয়া দাওয়া করেন, সকাল সন্ধ্যে বেড়াতে যান, সন্ধ্যেবেলার কীর্তন টের্তন শোনেন, ভগবানের নাম করেন। আর আপনি রজনীবাবু এসব কি করছেন মশাই? মাঝরাতে দিলদারে পোশাক পরে, পেট ভর্তি মদ গিলে, এসব থিয়েটারি ভাষায় কি আবল তাবল বকছেন বলুন তো? কেউ শুনলে ভয় পেয়ে যাবে যে। আন্দাজ করুন দেখি আপনার চোখগুলো দেখতে এখন কেমন লাগছে। যান যান, মেকআপ টেকআপ তুলে, চুল টুল আঁচড়ে, ভদ্রগোছের জামা কাপড় পরে বাড়ি যান দেখিনি। কি যে পাগলামি করেন সারা রাত ধরে, এইসব ভাবলে হঠাৎ হার্ট ফেল করবেন যে। উইংস দিয়ে বেরিয়ে যেতে চান, যে এগিয়েছেন অমনি দেখা গেল পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর, এলোমেলো চুল, বুড়ো কালীনাথ সেন ঢোকেন। রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান। কে? কি চাই তোমার? কি চাই? অর্ধেক রাগ অর্ধেক মিনতি করে, কে? কে তুমি? কালীনাথ আমি। রজনী এখনো ভয় পেয়ে, কে? নাম বলো। কালীনাথ আস্তে আস্তে এগিয়ে এসে, আমি চাটুর্যে মশাই, আমি কালীনাথ, আপনাদের প্রম্পটের কালীনাথ। রজনীকান্ত অসহায় হয়ে চুলের ওপর বসে পড়েন, জোরে জোরে নিঃশ্বাস পড়তে থাকে, সারা শরীর কাঁপতে থাকে। পৃষ্ঠ সংখ্যা 73। রজনী, কে? ও কি? ও তুমি কালীনাথ? তুমি এত রাতে কি করছিলে এখানে? কালীনাথ, আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমোই চাটুর্যে মশাই, কেউ জানে না। আপনি বামুন মানুষ, মিছে কথা বলবো না, আপনার পায়ে ধরছি, এই কথাটা মালিকের কানে তুলবেন না চাটুর্যে মশাই, আমার শোবার জায়গা নেই, একেবারে বেঘরে মারা পড়বো তাহলে। রজনী, ও হো, তুমি কালীনাথ, তাই বলো। বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো? বলো কালীনাথ, তুমি কি হয়েছে জানো? আজকের শোতে আমি 7টা ক্ল্যাপ পেয়েছি, দুবারটা স্পষ্ট শুনেছি। মায়েরই, এই না হলে অ্যাক্টিং। কে যেন একবার বললে, দেখেছো, রজনী চ্যাটার্জি ইজ রজনী চ্যাটার্জি, মরা হাতি সোয়ালা। তাহলেই বুঝলে কালীনাথ, পাবলিক এখনো কিরকম ভালোবাসে আমাকে। আসলে যতক্ষণ স্টেজে দাঁড়িয়ে থাকি ততক্ষণ কদর, তারপর যে যার ঘরে যায় তখন কে কার। কেই বা এই বুড়ো মাতালটা খোঁজ করে, বলে উঠুন রজনীবাবু, চলুন বাড়ি যাবেন। কেউ বলে না। কালীনাথ, বাড়ি চলুন, আপনাকে আমি বাড়ি পৌঁছে দেবো। রজনী, কেন বাড়ি? কেন? কোথায়? কালীনাথ, আপনার মনে পড়ছে না আপনার বাড়ি কোথায়? রজনী, তা পড়েছে বই কি, কিন্তু কি হবে বাড়ি ফিরে? একটুও ভালো লাগে না বাড়িতে, জানো কালীনাথ, পৃথিবীতে আমি একা। আপনার আপন যার জন কেউ নেই, বউ নেই, ছেলে মেয়ে নেই, সঙ্গী সাথী নেই, কেউ কোথাও নেই। আমি একদম একা, একেবারে নিঃসঙ্গ। কেমন যেন ধুধু করা দুপুরে জ্বলন্ত মাঠে বাতাস যেমন একা,
যেমন সঙ্গীহীন তেমনি আদর করে একটা কথা বলে, এমন কোনো লোক আছে আমার? মরবার সময় তো 2 ফোঁটা জল দেয় এমন কেউ নেই আমার। আর জানো, যখনই এইসব কথা ভাবি তখনই ভয়ে যেন বুকের ভেতরটা হিম হয়ে আসে আমার। তখন কেউ দুটো ভালো কথা বলে, কেউ কি এই বুড়ো মাতালটার সঙ্গে হাত ধরে নিয়ে গিয়ে বিছানায় শুইয়ে দেয় না। আমি কার? কে চায় আমাকে? কালীনাথ জল ভরা চোখে। পাবলিক তো আপনাকে ভালোবাসি চাটুর্যমশাই। রজনী, পাবলিক? এই মাঝরাতে পাবলিক এখন থিয়েটার দেখে টেকে নিয়ে ট্রেনে ঘুম লাগাচ্ছে। তুমি কি ভাবছো পাবলিক আমাকে এমনই ভালোবাসে যে ঘুমের ঘরে আমাকে স্বপ্ন দেখছে? পাগল! আমাকে আর কেউ চায় না কালীনাথ, কেউ না। আমার ঘর সংসার বউ ছেলে মেয়ে কেউ নেই, কিছু নেই কালীনাথ। কিন্তু তাই নিয়ে আপনার মতো লোকের এত দুঃখ চাটুর্যমশাই? রজনী, কেন? আমিও তো মানুষ কালীনাথ, হাত পা বলে একটা জ্যান্ত মানুষ। আমারও তো আর 5 জনের মতো হাত পা আছে। পৃষ্ঠ সংখ্যা 74। আমার শিরায় শিরায় কি জল বইছে? রক্ত বইছে না? সৎ বংশের পবিত্র রক্ত। বিশ্বাস করো কালীনাথ, আমি একটা উঁচু বংশের, রাঢ়ের সবচেয়ে প্রাচীন ভদ্র ব্রাহ্মণ বংশে জ্বলেছিলাম। এই লাইনে আসার আগে আমি পুলিশের চাকরিতে ঢুকেছিলাম, ইন্সপেক্টর অফ পুলিশ। আর কি চেহারাই না ছিল আমার! ছোকরা বয়স তো, তখন চেহারায় জেল্লা ছিল, কাউকে তোয়াক্কা করতুম না। শরীরে শক্তি ছিল, মনে সাহস ছিল। আজকে 4 ডবল কাজ করতে পারতুম একাই। তারপর একদিন বুঝলে চাকরিটা ছেড়ে দিলাম, আর এরকম করে জীবন শুরু করা গেল নাটক নিয়ে। সেসব দিনের কথা কি তোমার মনে আছে কালীনাথ? তখন কি নাম ডাকি ছিল আমার, কি খ্যাতি, কি প্রতিপত্তি! তারপর সেসব দিনও যেন কবে কেমন করে ফুরিয়ে গেল, শেষ হয়ে গেল জীবনের সব ভালো ভালো দিনগুলো। আহা কালীনাথ, সব গেল, একেবারে নিঃশেষ করে দিয়ে গেল হে আমাকে। দাঁড়িয়ে কালীনাথের গায়ে ভর দিয়ে। জানো, আগে আমি বুঝতে পারিনি। হঠাৎ এই মাঝরাতে আমি যখন এই স্টেজের ওপর এসে দাঁড়ালুম, থিয়েটারে ব্ল্যাক ওয়ালের দিকে তাকালুম, তাই একটু আগে সামনের এই অন্ধকারের দিকে চেয়েছিলুম। হঠাৎ আমার মনে হলো কে যেন আমার জীবনের সমস্ত খাতাখানাকে আমার চোখের সামনে মেলে ধরেছে। থিয়েটারের দেওয়ালে অঙ্গারে গভীর কালো অক্ষরে লেখা আমার জীবনের 45টা বছর। কালীনাথ, কি জীবন! ওই অন্ধকারে আশ্চর্য স্পষ্ট সেই সব অক্ষর আমি দেখলুম কালীনাথ। যেমন স্পষ্ট তোমার মুখ দেখতে পাচ্ছি এখন, ঠিক তেমনি স্পষ্ট আমি একে একে সব পার হয়ে যেতে দেখলুম। আমার যৌবন, আদর্শ, শক্তি, সম্ভ্রম, প্রেম, নারী। হ্যাঁ, একটা মেয়ে, জানো কালীনাথ, একটা মেয়ে। কালীনাথ, ঘুম পাচ্ছে? ঘুমোবেন চাটুর্যমশাই? রজনী, তখন আমার বয়স বেশি নয়, সবেই লাইনে এসেছি। সারা দেহ মনে ফুটছে টকবক করে উৎসাহ। একদিন একটা মেয়ে থিয়েটার দেখে প্রেমে পড়লো আমার। বিশ্বাস করো, সে বেশ বড় লোকের মেয়ে, বেশ সুন্দর দেখতে ছিল মেয়েটা। ওর বাপের টাকা পয়সাও ছিল অঢেল। মেয়েটা বেশ লম্বা, ফর্সা, সুন্দর, ছিপছিপে গড়নের, উঠতি বয়স। আমার মনটা ছিল দারুণ ভালো, কোনো ঘোর প্যাচ নেই, সব ভালো তার। কিন্তু ওরই মধ্যে কোথায় যেন আগুন লুকিয়েছিল। গ্রীষ্মের বিকেলে পশ্চিম আকাশে সূর্যাস্তের মেঘ যে আগুন লুকিয়ে রাখে, সে আগুন। কালীনাথ, সে কি আশ্চর্য মেয়ে, কেমন করে বোঝাবো তোমাকে? এমন গভীর ওর টানা টানা কালো চোখ যে অন্ধকার রাতে একা একা ভাবলে মনে হতো সে যেন কোনো অচেনা দিনের আলো। পৃষ্ঠ সংখ্যা 75। কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল! কি অদ্ভুত হাসি তার, কি তার ঢেউ খেলানো রাশি রাশি কালো চুল! দাঁড়াও, চুলগুলোর কথা বুঝিয়ে বলি তোমাকে। সমুদ্রের ঢেউ দেখেছো তো? মনে হয় না ঢেউ এ কি আশ্চর্য শক্তি! কিন্তু জানো, যদি তোমার বয়স কম হতো, যদি দৃষ্টি থাকতো তোমার, যদি দেখতো ওর রাশি রাশি কালো চুলের ঢেউ, তাহলে তোমার ধারণা হতো কেমন করে দুর্গম পাহাড়কে ধসিয়ে দেয় পাহাড়ি নদীর দুর্গম খরস্রোত। কোন অমোঘ শক্তির গতিতে সমস্ত পাহাড় থরথর করে উঠে তীব্র আক্ষেপে ভেঙে চুরমার হয়ে যায়। মুহূর্তে প্রলয় ঘটে যায় পৃথিবীতে। তখন কি মনে হতো না তোমার, ঢেউ যদি আমাকে ভাসিয়ে নিয়ে যায় তো যাক, আমাকে উল্টে পাল্টে দিয়ে যদি জীবনের খেলা খেলতে চায় তো খেলুক। সত্যি জানো, হঠাৎ মনে হয় আমি ওকে স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি যেন ওর মুখোমুখি দাঁড়িয়ে আছি, ঠিক যেমন এখন তুমি দাঁড়িয়ে আছো আমার সামনে। আর একদিন তাকে দেখে মনে হয়েছিল ভোরের আলোর চেয়েও সুন্দর সে। সেই যে তার আমার দিকে সেই হয়েছিল ভোরে, আমার দিকে সেই একরকম অদ্ভুত করে চেয়ে থাকা, মরে যাব তবু ভুলবো না, তার সেই আশ্চর্য ভালোবাসা। ও সেটা আমাকে আলমগীরে পাঠ করতে দেখেছিল, তার কিছু নয়। আমার নিজের থেকে ওকে কোনো কথা বলতে হয়নি, রেখে ঢেকে, সত্যি মিথ্যে কোনো কথা না।
একদিন যেচে আলাপ করলে আমার সঙ্গে, তারপর ক্রমশ আলাপ থেকে ঘনিষ্ঠতা, ঘনিষ্ঠতা থেকে প্রেম। আর তখনকার দিনে আমার অ্যাক্টিং মানে সে একটা ব্রিলিয়ান্ট ব্যাপার। তখন তো আমার বয়সও বেশি না, সামনে পড়ে রয়েছে ব্রিলিয়ান্ট ফিউচার। তখন নিজের ওপর কত জোর ছিল হে, তখন মনে মনে কত আশা, কত প্ল্যান। একদিন ওকে বললাম, অনেক দিন তো আলাপ হলো আমাদের, চলো এবার বিয়ে করি আমরা। এমনি করে আর কতদিন থাকবো আমরা, এবার আমাদের বিয়ের কথা তোমার বাবাকে বলি একদিন। গলার স্বর ডুবে যায়। ও কি বললো জানো? হ্যাঁ, আমি তোমাকে ভালোবাসি, চলো বিয়ে করি, কিন্তু তার আগে তুমি থিয়েটার করা ছেড়ে দাও। থিয়েটার করা ছেড়ে দেবো কেন? ও যে বড় লোকের সুন্দরী মেয়ে, থিয়েটারের লোকের সঙ্গে জীবনভর প্রেম করতে পারে, কিন্তু বিয়ে নইব নইব ছ। আমার মনে আছে সে রাত্রিরে কি যে পাঠ করেছিলাম, কি যেন কি একটা বাজে হাসির বই। স্টেজে দাঁড়িয়ে পাঠ করতে করতে হঠাৎ যেন আমার চোখ খুলে গেল। সেই রাত্রি জীবনে প্রথম মোক্ষম বুঝলাম যে যারা বলে নাট্যাভিনয়টি পবিত্র শিল্প, তারা সব গাধা। পৃষ্ঠ সংখ্যা 76। গাধা, তারা সব মিথ্যে কথা, বাজে কথা বলে। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুটে এলে তাদের আনন্দ দেওয়াই হলো নাটকওয়ালাদের একমাত্র কর্তব্য। মানে এক কথায় একটা ভাঁড় কি মোসাহেবের যা কাজ তাই। আর সেই দিনই বুঝলুম পাবলিকের আসল চরিত্রটা কি। তারপর থেকে ওসব ফাঁকা হাততালিতে, খবরের কাগজে প্রশংসায়, মেডেল, সার্টিফিকেটে নাট্যাভিনয়টি পবিত্র শিল্প, এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না। পাবলিক মহোদয় আলবাত হাততালি দেবেন, খুব প্রশংসা করবেন, সব ঠিক, কিন্তু যেই তুমি স্টেজ থেকে নামলে তুমি তাদের কেউ না। তুমি থিয়েটারওয়ালা, একটা নকল নবী, সেটা অস্পৃশ্য ভাঁড়। তা বলে কি তারা তোমার সঙ্গে আলাপ করবেন না, চা সিগারেট খাওয়াবেন না? তা খাওয়াবেন, অনেক কথা বলবেন, আলাপ আলোচনা করবেন, হাসবেন, নমস্কার করবেন, তা নইলে বাইরে জাহির করবেন কি করে? ও অমুক আর্টিস্ট, হ্যাঁ হ্যাঁ ওকে আমি চিনি, ওর সঙ্গে আমার খুব খাতির, উনি তো সেদিন অবধি আমার ঘরে, সব ঠিক, কিন্তু কোনো সামাজিক সম্মান তুমি পাবে না। থিয়েটারে পরিচয় কেউ তার মেয়ে কিংবা বোনের সঙ্গে বিয়ে দেবে কারো? কখনো না। জানো, তোমার ওই পাবলিক মানে থিয়েটারের টিকিট কেনা খদ্দেরদের আমি কাউকে বিশ্বাস করি না। কালীনাথ, পুরোনো দিনের কথা ভুলে যান চাটুর্যে মশাই, শুধু শুধু মন খারাপ করে কি হবে? চলুন বাড়ি নিয়ে যাই আপনাকে। রজনী, নাট্যাভিনয়টি পবিত্র শিল্প, এই পবিত্রতা নামাবলীটা সেদিন হঠাৎই ফাঁস হয়ে গেল আমার সামনে, হঠাৎ। আর তারপর থেকে সেই মেয়েটা কি হলো কে জানে। আমারও আর কিছু ভালো লাগতো না। ভবিষ্যতে চিন্তা টিন্তা সব বই বাছায় ফাছায় মাথায় উঠে গেল। আবল তাবল সব পাঠ করতে রাখলাম, সেসব যা তা পাঠ। লোকের মুখে শুনলাম জ্ঞানী ব্যক্তিদের মতে এইসব দেখে টেকেই নাকি দেশের ছোঁড়াগুলো গোল্লায় যাচ্ছে। তবু যেই স্টেজে নেমেছি তখন ওইসব জ্ঞানী ব্যক্তিরাই বলেছেন, বাহ বাহ, দারুণ, কি ট্যালেন্ট। ধূর্ত নিকুচি করেছে ট্যালেন্টের। আস্তে আস্তে বয়স বাড়লো, গলার কাজ নষ্ট হয়ে গেল, একটা নতুন চরিত্রকে বোঝবার, ফুটিয়ে তোলবার ক্ষমতা নষ্ট হয়ে গেল। থিয়েটারের দেওয়ালে দেওয়ালে কার অদৃশ্য হাত অঙ্গারে কালো কালো জ্বলন্ত অক্ষরে লিখে দিয়ে গেল প্রাক্তন অভিনেতা রজনী চ্যাটার্জির প্রতিভার অপমৃত্যুর করুণ সংবাদ। আমি আগে বুঝতে পারিনি জানো, আজ রাতে সবে হঠাৎ ঘুম থেকে চমকে জেগে উঠে আমি স্পষ্ট বুঝতে পারলাম কথাটা। পেছনের দিকে তাকিয়ে দেখি অন্ধকারে দাঁড়িয়ে চুপ করে আমার দিকে তাকিয়ে আছে আমার এই জীবনে 68টা বছর। পৃষ্ঠ সংখ্যা 77। আমার সামনে দাঁড়িয়ে আছে বুড়ো রজনী চ্যাটার্জি, আর কপা এগোলে শ্মশানে চিতার আঁচ লাগবে গায়ে, দীর্ঘশ্বাস ফেলে ঝলসে দেবে আমাকে। কালীনাথ, পুরনো দিনের কথা ভুলে যান চ্যাটার্জি মশাই, পুরনো দিনের কথা ভুলে যান। আপনি চুপ করে বসুন এখানে, আর কিচ্ছু ভাববেন না। ভগবান আছেন চ্যাটার্জি মশাই, অদৃষ্ট তো মানেন আপনি। চেঁচিয়ে রামরিজ রামরিজ। রজনী হঠাৎ জেগে, সেই সব দিনে কি না পারতাম, যেমন খুশি তাই পারতাম। তোমার মনে আছে সেসব দিনের কথা? কি সহজে এক একটা চরিত্র বুঝতে পারতাম, কি আশ্চর্য সব নতুন রঙের চরিত্রগুলো চেহারা পেত, কি অসীম বিশ্বাসে ভরা ছিল বুকে ঘা মেরে এই জায়গাটা। শোনো হে, শোনো তা বলি। দাঁড়াও, একটু দম টেনে নি আগে। মনে আছে রিজিয়া নাটকে বক্তিয়ারের সিনটা, শাহজাদি সম্রাট নন্দিনী? মৃত্যু ভয় দেখাও কাহারে, যেন নাকি তাতার বালক মাতৃ অঙ্ক হতে ছুটে যায়, সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, শানিক ছুরিটা, সিংহ শিশু সনে করিবারে মল্লরণ, শানিত ছুরিকা ক্ষুদ্র ক্রীড়নক্তা, জীবনের ভয় দেখাও সম্রাজ্ঞী। বক্তিয়ার মরিতে প্রস্তুত সদা। খুব খারাপ হচ্ছে না? কি বলো? আচ্ছা, ওই সিনটা মনে আছে তোমার? সেই যে ডিএল রায়ের শাহজাহান নাটকে ঔরঙ্গজেব আর মোহাম্মদের সিনটা। প্রথমে ঔরঙ্গজেব একা, বড় ভয়ঙ্কর চোখ, শাহনাজ আর যশবন্ত সিং। আমি কিন্তু প্রধান আশঙ্কা করছি মোহাম্মদকে। তার চেহারা কম কথা নয়, আমার প্রতি একটা অবিশ্বাসী বীজ তার মনে কে বপন করে দিয়েছে। জাহানারা কি? এই যে মোহাম্মদ। অধৈর্য, আহ কাম অন কুইক।
মোহাম্মদের ক্যাচটা দাও তো, মোহাম্মদের ক্যাচটা। কালীনাথ, পিতা আমায় ডেকেছিলেন? রজনী, হ্যাঁ, আমি কাল রাজধানীতে ফিরে যাচ্ছি, তুমি সুজার অনুসরণ করবে। মির্জুমালাকে তোমার সাহায্য রেখে গেলাম। কালীনাথ, যে আজ্ঞা পিতা। রজনী, আচ্ছা যাও, দাঁড়িয়ে রইলে যে, এ বিষয়ে কিছু বলবার আছে? কালীনাথ, না পিতা, আপনার আজ্ঞাই যথেষ্ট। পৃষ্ঠ সংখ্যা ৭৮। রজনী, তবে কালীনাথ, আমার একটা আর্জি আছে পিতা। রজনী, কি? চুপ করে রইলে যে, বলো পুত্র। কালীনাথ, কথাটা অনেকদিন থেকে জিজ্ঞাসা করবে মনে করছি, কিন্তু এ সংশয় আর বক্ষে চেপে রাখতে পারি না। ঔদ্ধত্য মার্জনা করবেন। রজনী, বলো। কালীনাথ, পিতা সম্রাট শাহজাহান কি বন্দী? রজনী, না, কে বলেছে? কালীনাথ, তবে তাকে প্রাসাদে রুদ্ধ করে রাখা হয়েছে কেন? রজনী, সেইরূপ প্রয়োজন আছে। কালীনাথ, আর ছোট কাকা? রজনী, মোরাদ? কালীনাথ, তাকে এরূপ বন্দী করে রাখা কি প্রয়োজন? রজনী, হ্যাঁ। কালীনাথ, আর আপনার এই সিংহাসনে বসা পিতামহ বর্তমানে? রজনী, হ্যাঁ পুত্র। কালীনাথ, পিতা? রজনী, পুত্র, রাজনীতি বড় কূট, এ বয়সে তা বুঝতে পারবে না, সে চেষ্টা করো না। কালীনাথ, পিতা, ছলে সরল ভ্রাতাকে বন্দী করা, স্নেহময় পিতাকে সিংহাসনচ্যুত করা, আর ধর্মের নামে সেই সিংহাসনে মাসা, এর নাম যদি রাজনীতি হয়, তাহলে সেই রাজনীতি আমার জন্য নয়। রজনী, আগেকার দিনে যে পাঠগুলো করেছি সেগুলো এখন দাঁড়িয়ে বলতে বলতে শুনতে শুনতে ভেতরটা যেন কেমন করে না? আচ্ছা আচ্ছা, তুমি আমাকে আর একটা জায়গা মনে করিয়ে দাও তো। পুরনো দিনের যে কোনো নাটকের যে কোনো জায়গা, ধরো ধরো শাহজাহান নাটকে অরঙ্গজেবের সেই ভয়ঙ্কর সিনটা, যখন অরঙ্গজেব সবাইকে খুন করে ঔরঙ্গজেব সিংহাসন পেয়েছেন, তখন একদিন মাঝরাতে ঔরঙ্গজেব একা, একেবারে একা, ভাবছেন যা করেছি ধর্মের জন্য, যদি অন্য উপায় সম্ভব হতো। উফ, কি অন্ধকার, কে দায়ী? আমি, এ বিচার। ও কি শব্দ, না বাতাসের শব্দ? এ কি? কোনো মতেই চিন্তাকে মন থেকে দূর করতে পারছি না। পৃষ্ঠ সংখ্যা ৭৯। রাত্রে তন্দ্রায় ঢুলে পড়ি, কিন্তু নিদ্রা আসে না। উফ, কি স্তব্ধ, এত স্তব্ধ কেন? ও কি, ও কি, ও কি? আবার সেই দাঁড়ার ছিন্ন শির, সুজার রক্তাক্ত দেহ, মোরাদের কবন্ধ। যাও সব, আমি বিশ্বাস করি না ওই তারা আবার আমায় ঘিরে নাচছে। কে তোমরা? জ্যোতির্ময়ী ধূম শিকার মতো মাঝে মাঝে আমার জাগ্রত তন্দ্রায় এসে দেখা দিয়ে যাও। চলে যাও। মোরাদের কবন্ধ আমারে ডাকছে, দাদার মুন্ডু আমার পানে একদৃষ্টে চেয়ে আছে। সুজা হাসছে। এ কি সব? ও হাততালি দিয়ে জোরে হেসে ওঠেন। সাবাস সাব্বাস, এখন বয়সগুলো কোন চুলোয় গিয়ে দাঁড়িয়ে আছে হে? কোথায় গেল ৬৮টা বছরের শোক? কোথায় চিতার আঁচল আঁচটা? আমি স্পষ্ট বুঝতে পারছি কালীনাথ, আমার প্রতিভা এখনো মরেনি। শরীরে যদি রক্ত থাকে, তাহলে সেই রক্তে মিশে আছে প্রতিভা। এর নাম যদি যৌবন না হয়, শক্তি না হয়, জীবন না হয়, তাহলে জীবন বস্তুটা কি কালীনাথ? প্রতিভা যার আছে, বয়সে তার কি আসে চায়? এই তো জীবনের সত্য কালীনাথ। আমার অ্যাক্টিং তোমার ভালো লেগেছে না? সত্যি ভালো লেগেছে না? আমার আরও মনে আছে জানো সেই শান্ত গভীর পূর্ণতার কথা। শোনো, জীবনের শেষ যুদ্ধযাত্রা আগের রাতে সুজার সেই কথাগুলো পিয়ারা বানুকে বলা। আজ তবে হাসো, কথা গাও, যা দিয়ে আমাকে এতদিন ছেড়ে দিতে ঘিরে বসে থাকতো। একবার শেষবার দেখে নেই, শুনে নেই, তোমার বিনাটি পারো, গাও। স্বর্গ মর্তে নেমে আসুক, ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে যাক। ঝঞ্ঝাতে আকাশ ছেয়ে দাও, তোমার সৌন্দর্যে একবারে অন্ধকারকে ধাঁধিয়ে দাও দেখি। তোমার প্রেমে আমাকে আবৃত করে দাও। বসো, আমি আমার অশ্বারোহীদের দল বলে আসি। আজ সারা রাত্রি ঘুমাবো না। বাইরে দরজা খোলার শব্দ। কে? কালীনাথ। এ নিশ্চয় রামব্রিজ। আপনার প্রতিভা এখনো মরেনি চাটুর্যে মশাই, ঠিক পুরনো দিনের মতোই আছে। আপনি পুরনো দিনের মতোই। রজনী দরজার শব্দের দিকে চেঁচিয়ে, ইধর এ রামব্রিজ, সিধে স্টেজ পর চলে আও। কালীনাথকে, বয়স বেড়েছে তো কি হয়েছে কালীনাথ, এই তো জীবনের নিয়ম। আনন্দে হেসে ওঠেন। আরে তুমি কাঁদছো কালীনাথ? তোমার চোখের জল কেন বলো তো? আরে এসো এসো, দূর, কাঁদে নাকি? বুকে জড়িয়ে ধরে জল ভরা চোখে শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ, একাকিত্ব নেই, রোগ নেই, মৃত্যু ভয়ের ওপর সে তো হাসতে হাসতে ডাকাতি করতে পারে। পৃষ্ঠ সংখ্যা ৮০। চোখের জল গড়িয়ে পড়ে। হ্যাঁ কালীনাথ, আমার দিন ফুরিয়েছে। হায় রে প্রতিভা, কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন
কোথায় গেল বলো তো? জীবনের পাত্র শূন্যতায় রিক্ত করে দিয়ে কোথায়, কার কাছে, কোন দেশে গেল প্রতিভা? যাবার আগে মজলিসি গল্পের আস্থা করে নির্বাসন দিয়ে গেল আমাকে। আর তুমি সারা জীবন থিয়েটারে প্রম্পটার হয়েই তোমার জীবন ফুরিয়ে গেল। চলো কালীনাথ, চলে যাই। যেতে আরম্ভ করে, জানো সত্যি কথা বলতে কি, ওসব প্রতিভা আমার কিছু নেই। দিলদারের পার্টটা মন্দ করি না, তাও আর বছর কয়েক পরে মানাবে না আমাকে, তাই না? অতএব ওথেলোর সেই কথাগুলো মনে আছে তোমার? সেই যে, ও নাও ফর এভার, ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড, farewell content, farewell the plumed troops and the big words that makes ambition virtue. Oh farewell, farewell the neighing steed and the shrill tram, the spirit string drum, the ear-piercing fief, the royal banner and all quality, pride, pomp and circumstance of glorious war. কালীনাথ, আমি বলছি রজনী চাটুর্যে মরবে না, কিছুতেই না। রজনী কিংবা ধরো, life's but a walking shadow, a poor player that struts and frets his hour upon the stage and then is heard no more. একেবারে নেপথ্যে, a horse, my kingdom for a horse. আন্তর্জাতিক কবিতা, বের্টোল্ট ব্রেখট। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কবি পরিচিতি, বের্টোল্ট ব্রেখটের জন্ম 1898 সালের 10 ফেব্রুয়ারি জার্মানি বাভারিয়া আউসবুর্গে। তিনি সম্পন্ন পরিবারে জন্মগ্রহণ করেন। পরে লিখেছিলেন একটি কবিতায়, বড় হওয়ার সঙ্গে সঙ্গে আমার শ্রেণীর প্রতি বিতৃষ্ণা বাড়তে থাকে। ব্রেখটের বাবা ছিলেন স্থানীয় কাগজ কারখানা অধিকর্তা। ব্রেখট চেয়েছিলেন বাভারিয়ায় ভালো মানুষ রূপে জীবনটা কাটাতে। একটি মেডিকেল স্কুলে ভর্তিও হয়েছিলেন, কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের ধাক্কায় সব কিছু ওলটপালট হয়ে গেল। ব্রেখট নিজেকে ঠাট্টা করে বলতেন, হতভাগ্য বেবে। তাই পরে একটি কবিতা লিখেছিলেন, বেচারা বেবের জন্ম এক অন্ধকার যুগে। বাবার প্রভাবের জেরে ব্রেখট একটি সামরিক হাসপাতালে কাজ পান। যুদ্ধফেরত সৈনিকদের আহত শরীরের সেবা ছিল তার কাজ। মাত্র 20 বছর বয়সে যুদ্ধোন্মত্ত কাইজারের হিংস্র চেহারা উলঙ্গ করে ব্রেখট লিখেছিলেন মরা সৈনিকের ব্যালাড, যাতে দেখানো হয় শাসকের স্বার্থে রণক্ষেত্রে নিরীহ সৈনিকদের বীর শহীদ দেশপ্রেমিক তকমা দেওয়া হয়। 1924 খ্রিস্টাব্দে ব্রেখট লিখেছিলেন লাইফ অফ এডওয়ার্ড II অফ ইংল্যান্ড নামক নাটক। রুশ বিপ্লবের পরবর্তী অধ্যায় বিপ্লবী সর্বহারা শ্রেণী সম্পর্কে তার চেতনার উন্মেষ ঘটেছিল। 1928 খ্রিস্টাব্দে দ্য থ্রিন পেরি অপেরা তাকে বিখ্যাত করে তোলে। নাটকের নায়ক ম্যাকিজল ব্রেখটের ভাষায় বুর্জোয়া ডাকাত। ব্রেখটের মতে পুঁজিবাদী সমাজের মহান ও ইতিবাচক নায়কের তত্ত্বটি একটি বিরাট ধাপ্পা। মানুষ যে কত মহান সেই গান গেয়েছেন সব নাট্যকার, সফোক্লিস থেকে ইবসেন। কিন্তু এখন দরকার অস্তিত্বের সংকটে বন্দী মানুষের নিচতা, ক্রূরতা। ব্রেখটের মধ্যে পুঁজিবাদী সমাজের মহান ও ইতিবাচক নায়কের তত্ত্বটি একটা বিরাট ধাপ্পা। মানুষ যে কত মহান সেই গান গেয়েছেন সব নাট্যকার, সফোক্লিস থেকে ইবসেন। কিন্তু এখন দরকার অস্তিত্বের সংকটে বন্দী মানুষের নিচতা, ক্রূরতা, স্বার্থপরতা, ক্লেদাক্ত চেহারাটা বেআব্রু করা। পুঁজিবাদী সভ্যতায় মানুষ প্রকৃতি ও নিজের সত্তা থেকে বিয়োজিত হয়েছে। তাই ব্রেখটের নায়কগণ খর্বাকৃতি ছোট মাপের মানুষ। 1928 খ্রিস্টাব্দে ব্রেখট বিয়ে করেন প্রবাদপত্রী অভিনেত্রী হেলেন ওয়াইগেলকে। 1933 ফেব্রুয়ারিতে রাইখস্টাইগের অগ্নিকাণ্ডের পর জার্মানিতে নেমে এসেছিল মানব ইতিহাসে এক বর্বরতম অধ্যায়। সপরিবারে ব্রেখট দেশত্যাগী হন। ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড এবং অবশেষে ক্যালিফোর্নিয়া। গ্রেপ্তার, কারাদণ্ড এড়িয়ে ব্রেখট দেশ থেকে দেশান্তরে পালিয়ে বেঁচেছেন। আর একের পর এক সৃষ্টি করে গেছেন তার কালোজয়ী নাটকগুলো। মাদার কারেজ, গ্যালিলিও, চক সার্কেল, ডি টাগে, ডি মাসনাহামে, ডি মুট্টের, সিমন মাসা, আরতুরো উই। বের্টোল্ট ব্রেখটের এপিক থিয়েটার নাট্যাঙ্গিক নিয়ে সারা পৃথিবী আলোড়িত হয়েছে। পুঁজিবাদের ভয়াবহ বিকার ও অবক্ষয়কে বিশ্লেষণ করার জন্য ব্রেখট মহাকাব্যকে আশ্রয় করেছেন। এই এপিক পদ্ধতি রপ্ত করার জন্য তিনি সংস্কৃত নাটক অধ্যয়ন করেছেন। মার্কস বুঝেছেন, চীনের পিকিং অপেরার কাছে গেছেন, জাপানে কাবুকি দেখেছেন। শিক্ষার্থীদের বোঝার সুবিধার জন্য কবি পরিচিতি অংশে ব্রেখটের রচনার নাম ও তার লেখার অংশ ব্যবহারের ক্ষেত্রে বাংলা অথবা ইংরেজি তর্জমা ব্যবহৃত হয়েছে। পৃষ্ঠা সংখ্যা 83। পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কে বানিয়েছিল 7 দরজাওয়ালা থিবস বইয়ের লেখে রাজার নাম? রাজারা কি পাথর ঘাড়ে করে আনতো? আর ব্যাবিলনে এতবার গুঁড়ো হলো, কে আবার গড়ে তুললো এতবার? সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল তারা থাকতো কোন বাসায়? চীনের প্রাচীর যখন শেষ হলো সেই সন্ধ্যায় কোথায় গেল রাজমিস্ত্রিরা? জয়তরণের ঠাসা মহনীয় রোম বানালো কে?
কাদের জয় করলো সিজার? এত যে শুনি বাইজেন্টিয়াম, সেখানে কি সবাই প্রাসাদেই থাকতো? এমনকি উপকথার আটলান্টিস, যখন সমুদ্র তাকে খেলো ডুবতে ডুবতে সেই রাত্রে চিৎকার উঠেছিল কৃতদাসের জন্য। পৃষ্ঠ সংখ্যা 84। ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার একলাই নাকি? গলদের নিপাত করেছিল সিজার, নিদেন একটা রাঁধুনি তো ছিল। বিরাট আর্মাডা যখন ডুবলো, স্পেনের ফিলিপ কেঁদেছিল খুব। আর কেউ কাঁদেনি? 7 বছরের যুদ্ধ জিতেছিল দ্বিতীয় ফ্রেডরিক। কে জিতেছিল? একলা সে? পাতায় পাতায় জয়, জয়োৎসবের ভোজ বানাতো কারা? 10 বছরে এক একজন মহামানব। খরচ মেটাতো কে? কত সব খবর, কত সব প্রশ্ন। অনুবাদ শঙ্খ ঘোষ। ভারতীয় গল্প, পৃষ্ঠ সংখ্যা 87। কর্তা সিং দুগ্গাল, অলৌকিক। লেখক পরিচিতি। জন্ম 1 মার্চ 1917, ধমিয়াল, জেলা রাওয়ালপিন্ডি, বর্তমানে পাকিস্তান। বাবা জীবন সিং দুগ্গাল, মা সতওয়ান্ত কাউর। লাহোরে ফরম্যান খ্রিস্টান কলেজ থেকে ইংরেজিতে MA। 1942-এ আকাশবাণীতে যোগ দেন। আকাশবাণী অধিকর্তার পদ থেকে অবসর নেবার পর ন্যাশনাল বুক ট্রাস্টের অধিকর্তা 1966 থেকে 1973 ছিলেন। যোজনা কমিশনের উপদেষ্টা 1973 থেকে 76 রূপেও কাজ করেছেন। স্বাধীনতা পরবর্তীকালে পাঞ্জাবি সাহিত্যের উজ্জ্বল জ্যোতিষ্ক দুগ্গল কবি হিসাবে লেখক জীবন শুরু করেন। পরে কবিতা লেখা কমিয়ে দিয়ে গদ্যের দিকে মনোযোগ দেন। কবিতা, ছোট গল্প, উপন্যাস, নাটক, সাহিত্য, সমালোচনা, সাহিত্যের সব মাধ্যমে তিনি লিখেছেন। মূলত মাতৃভাষা পাঞ্জাবিতে লেখার পর বহু ভাষাভিদ লেখক সেগুলো নিজেই হিন্দি, উর্দু আর ইংরেজিতে অনুবাদ করেছেন। সাহিত্যিক হিসেবে কর্তা সিং দুগ্গালের প্রতিষ্ঠা সর্বভারতীয় সাহিত্য একাডেমি 1965, গালিব পুরস্কার 1976, সোভিয়েত ল্যান্ড নেহেরু পুরস্কার 1981, ভাই বীর সিং পুরস্কার 1989, ছাড়া পেয়েছেন পদ্মভূষণ 1988, রাজ্যসভায় মনোনীত সদস্য 1997, সাহিত্য একাডেমি ফেলো 2007 ছিলেন। বিশ্ববিদ্যালয় থেকে পেয়েছেন সাম্মানিক ডিগ্রি। তার বেশ কিছু গল্প, উপন্যাস বিভিন্ন বিশ্ববিদ্যালয় পাঞ্জাবি বিভাগে পাঠ্য। দুগ্গালের রচনা অনুদিত হয়েছে ভারতের প্রধান ভাষা ছাড়াও বেশ কিছু বিদেশি ভাষায়। বিশিষ্ট সাহিত্যিক হিসেবে অনেক দেশ ভ্রমণ করেছেন। মৃত্যু 26শে জানুয়ারি 2012, পাঞ্জাবে। রচনাবলীর মধ্যে আছে 2টি কাব্যগ্রন্থ, কন্ধে কন্ধে 1941, বেভন সদিতে হোর কবিতায়, 24টি গল্প সংকলনের মধ্যে উল্লেখযোগ্য দঙ্গার 1944, নাওয়ান ঘর 1951, পরে মেরে 1961, ইকসিট চানন্দি 1963, সোনার বাংলা 1976, মিল পত্থর মৌরিয়া শ্রেষ্ঠ কাহানিয়া। 10টি উপন্যাসের মধ্যে উল্লেখযোগ্য হাল মুরিদা দা 1958, শরদ পুনমদি রাত 1978, 7টি নাটকের বইয়ের মধ্যে উল্লেখযোগ্য এক শিকার, শত নাটক, পুরানিয়া বোটলার, বুদ্ধাং শরণং গচ্ছামি। এছাড়া একখণ্ড আত্মজীবনী, সাহিত্য সমালোচনামূলক 7টি বই লিখেছেন। দুগ্গালে অনেক রচনা যেমন আত্মজৈবনিক উপাদান রয়েছে, আবার দেশভাগের যন্ত্রণা বেশ কিছু গল্প উপন্যাসের মূল বিষয়। গরু, কুকুর, পাখি ছোট গল্পের প্রধান চরিত্র। পশু পাখির মাধ্যমে তিনি মানবিক মূল্যবোধকেই অভিব্যক্ত করেছেন। তার ছোট গল্পে একদিকে কবিতার সংহতি, অন্যদিকে নাটকের ঘাত প্রতিঘাত সহ পাঠকের কাছে ভিন্ন স্বাদ নিয়ে আসে। কিছু ছোট গল্পে চোখে পড়ে নতুন ধরনের শিল্প কৌশল। পৃষ্ঠ সংখ্যা 88, অলৌকিক। তারপর গুরু নানক ঘুরতে ঘুরতে এসে পৌঁছলেন হাসান আবদালের জঙ্গলে। ভয়ানক গরম পড়েছে, গনগনে রোদ, চারদিক শুনশান, পাথরের চাই, ধুধু বালি, ঝলসে যাওয়ার শুকনো গাছপালা, কোথাও একটা জনমানুষ নেই। তারপর কি হলো মা? আমি কৌতূহলী হয়ে উঠি। গুরু নানক আত্মমগ্ন হয়ে হেঁটে যাচ্ছেন। হঠাৎ শীর্ষ মর্দানার জল তেষ্টা পেল, কিন্তু কোথায় জল? গুরু বলেন, ভাই মর্দানা, সবুর করো, পরের গায়ে পেলেই পাবে। কিন্তু তার কাকুতি মিনতি শুনে গুরু নানক দুশ্চিন্তায় পড়লেন। অনেক দূর পর্যন্ত জল পাওয়া যাবে না, অথচ সে বেঁকে বসলে সবাইকেই ঝক্কি পোয়াতে হবে। গুরু বোঝানোর চেষ্টা করলেন, দেখো মর্দানা, কোথাও জল নেই, খানিকক্ষণ অপেক্ষা করো, এটাকে ভগবানের অভিপ্রায় বলেই মেনে নাও। মর্দানা তবু নড়তে রাজি রয়, সেখানেই বসে পড়ে। এগুবার আর উপায় নেই। গুরু গভীর সমস্যায় পড়লেন। মর্দানার একগুঁয়েমি দেখে হাসি পেল, সেই সঙ্গে বিরক্ত হলেন। পরিস্থিতি থেকে ধ্যানে বসলেন তিনি। চোখ খুলে দেখেন মর্দানা তেষ্টার চোটে জলছানা মাছের মতো ছটফট করছে। সদ্গুরু তখন ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন, ভাই মর্দানা, এখানে পাহাড়ের চূড়ে বলি কান্ধারি নামে এক দরবেশ কুটির বেঁধে থাকেন, ওর কাছে জল পেতে পারো। এ তল্লাটে ওর কুঁয়ো ছাড়া আর কোথাও জল নেই। তারপর কি হলো মা? মর্দানা জল পেল কিনা জানবার আর তর্সই ছিল না। মর্দানা শুনেই ছুটে গেল। একে তেষ্টায় কাটেও, তার উপর মাথায় গনগনে রোদ, ঘেমে নিয়ে পাহাড়ে উঠছে।
হাঁপাতে হাঁপাতে শেষ অবধি অনেক কষ্ট উঠতে পারল। বলি কান্ধারীকে সালাম জানিয়ে জল চাইলে তিনি কুয়োর দিকে ইঙ্গিত করলেন। সে কুয়োর দিকে এগোলে হঠাৎ একটা প্রশ্ন জাগলো ওর মনে। জিজ্ঞাসা করলেন, কোত্থেকে আসছো? মর্দানা জানা আমি পীর নানকের সঙ্গী। পৃষ্ঠ সংখ্যা 89। ঘুরতে ঘুরতে এদিকে এসে পড়েছি। বড্ড চেষ্টা পেয়েছে, কিন্তু নিচে কোথাও জল নেই। নানকের নাম কানে যেতেই বলি রেগে গিয়ে তোকে সঙ্গে সঙ্গে তাড়িয়ে দিলেন। নিমেষে নালিশ জানানো সমস্ত বৃত্তান্ত শুনে গুরু হাসেন। মর্দানা তুমি আরেকবার যাও, এবার নম্রভাবে বলবে আমি নানক দরবেশের অনুচর। তার ভয়ঙ্কর চেষ্টা পেয়েছে, অন্য কোথাও জল নেই। ক্ষোভে দুঃখে বিড়বিড় করতে করতে সে আবার গেল। কিন্তু বলি কান্ধারী আমি কাফের শিষ্যকে এক গণ্ডুষ জলও দেব না বলে এবারও তাড়িয়ে দিলেন। মর্দানা এবার যখন ফিরলো তখন রীতিমতো করুণ অবস্থা, গলা শুকিয়ে ফেটে যাচ্ছে, দরদর করে ঘামছে। বেশিক্ষণ বাঁচবে কিনা সন্দেহ। গুরু নানক সব শুনে মর্দানাকে জয় নিরঙ্কার বলে ওর কাছে আরেকবার যেতে বলেন। আদেশ অমান্য করতে না পেরে সে ফের রওনা দিল। যা অবস্থা একটু পথেই প্রান্তে বেরিয়ে যাবে। 3বারের বার চূড়োয় পৌঁছেই মর্দানা ওর পায়ে লুটিয়ে পড়ে। ক্রুদ্ধ ফকির এবারে গাকুতুমিকুতি অগ্রাহ্য করলেন। ওই নানক নিজেকে পীর বলে জাহির করে, অথচ চেলার জন্য সামান্য খাবার জল জোগাড় করতে পারে না। বলি কান্দারি যথেচ্ছ গালাগাল করলেন। মর্দানা নেমে এসে গুরু নানকের পায়ে পায়ে মূর্ছিত হয়ে পড়ল। পেটে হাত বুলিয়ে সাহস চুকিয়ে উনি তাকে সামনের পাথরটা তুলতে বলেন। পাথরটার তোলায় তলা থেকে জলের ঝর্ণা বেরিয়ে এলো। নিমেষেই চারিদিকে থই থই। ঠিক সেই সময় বলি কান্ধারীর জলের দরকার হচ্ছে। দেখেন কুয়োয় একটুও জল নেই। উনি রীতিমতো হতভম্ব। ওদিকে নিচে জলস্রোত দেখা দিয়েছে। বলি কান্ধারী দেখলেন গুরু নানক দূরে বাবলাতরে অনুচর সহ বসে রয়েছেন। ক্ষিপ্ত হয়ে বলি পাথরে একখানা চাঙর নিচে গড়িয়ে দেন। দৃশ্যটা দেখি মর্দানা চেঁচিয়ে উঠতে গুরু নানক শান্তস্বরে জয় নিরঙ্কার ধরে দিতে বললেন। কাছে আসতে উনি হাত দিয়ে পাথরটা থামিয়ে দিলেন। হাসান আবদাল, এখন যার নাম পাঞ্জা সাহেব। গুরু নানকের হাতের ছাপ ওতে আজও লেগে রয়েছে। গল্পটা শুনতে বেশ ভালো লাগছিল, কিন্তু হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। এ কি আদৌ সম্ভব? কিন্তু হাত দিয়ে পাথরের চাঙর থামিয়ে দেবার ব্যাপারটা মেজাজ বিগড়ে দিল। কি আদৌ সম্ভব? একটা মানুষ ভাবে পাথরের চাঙর থামিয়ে দেবে, ওতে কিনা যে হাতের ছাপ লেগে আছে। বিশ্বাস হলো না। মনে হয় পরে কেউ খোদাই করেছে। মার সঙ্গে তর্ক শুরু করি। পাথরের তলা থেকে জল বেরিয়ে আসে ব্যাপারটা মেনে নেওয়া যেতে পারে। বৈজ্ঞানিক পদ্ধতিতে জলের উৎস আবিষ্কার করা যেতে পারে, কিন্তু পাহাড় থেকে গড়িয়ে পড়া চাঙর হাত দিয়ে থামিয়ে দেওয়া কিছুতেই বিশ্বাস হলো না। মুখের ভঙ্গিতে মনের ভাবটা ফুটে ওঠায় মা চুপ করে গেলেন। গড়িয়ে পড়া পাথর কিভাবে থামবে? গল্পটা মনে পড়লেই হাসি পেত। গল্পটা বার কয়েক গুরুদ্বারাতেও শুনেছি, কিন্তু এই ব্যাপারটাতে সবসময় মাথা বাঁকিয়েছি। এটা অসম্ভব। গল্পটা আমাদের স্কুলে শোনানো হলো। পাথরের ব্যাপারটা নিয়ে মাস্টারমশাইয়ের সঙ্গে তর্কও করলাম। যারা পারে তাদের পক্ষে মোটেই অসম্ভব না বলে উনি আমাকে চুপ করিয়ে দিলেন। তবু বিশ্বাস হলো না। পাথরের চাঙর কেউ থামাতে পারে? আমার চেঁচিয়ে উঠতে ইচ্ছা করতো। কিছুদিন পর শুনলাম পাঞ্জা সাহেব সাকা হয়েছে। সেকালে ঘন ঘন সাকা হতো। কোথাও সাকা হলে বুঝতে পারতাম বাড়িতে অরন্ধন, রাতে মেঝেতে শুতে হবে। তবে সাকা আসলে কি তখন জানতাম না। পৃষ্ঠ সংখ্যা 90। আমাদের গা থেকে পাঞ্জা সাহেব তেমন দূর না। সাকার খবর পাওয়া মাত্র মা পাঞ্জা সাহেবের দিকে রওনা দিল, সঙ্গে আমি আর আমার ছোট বোন। সারাটা পথ ধরে মা কেঁদেছিল। সাকার ব্যাপারটা কি সারাক্ষণ ধরে তাই ভাবছি। পাঞ্জা সাহেবে পৌঁছে একটা আশ্চর্য ঘটনা ঘটে জানতে পারি। দূরের শহরে ফিরিঙ্গিরা নিরস্ত্র ভারতীয়দের উপর গুলি করেছে। আবাল বৃদ্ধ বনিতা সবাই আছে মৃতদের মধ্যে। বাকিদের অন্য শহরে জেলে পাঠানো হচ্ছে। কয়েদিদের যদিও খিদে তেষ্টায় সব মরার মতো অবস্থা, তাও হুকুম হয়েছে। আবার পড়ছি। পাঞ্জা সাহেবই গুরু নানক মর্দানার তেষ্টা মিটিয়েছিল। সেই শহর দিয়ে খিদে তেষ্টায় কাতর কয়েদিদের ট্রেন যাবে, এ হতে পারে না। ঠিক হলো, ট্রেনটা থামানো হবে। স্টেশন মাস্টারের কাছে আবেদন জানানো হলো, টেলিফোন টেলিগ্রাম গেল। তবু ফিরিঙ্গিদের হুকুম, কিছুতেই ট্রেনটাকে থামানো যাবে না। এদিকে ট্রেনের মধ্যে স্বাধীনতা সংগ্রামী দেশপ্রেমিকরা খিদে কাতর, জল রুটির ব্যবস্থা নেই। সেখানে ট্রেন থামানোর কোনো ব্যবস্থা হয়নি। তবু লোকজন ট্রেন থামাতে বদ্ধপরিকর। শহরবাসীরা তাই স্টেশনে রুটি, পায়েস, লুচি, ডাল নাই করে রাখে। কিন্তু ট্রেনটা ঝড়ের বেগে স্টেশন পেরিয়ে যায়। কি করা যায়? মায়ের বান্ধবী আমাদের সমস্ত ঘটনাটা শোনালেন। রেল লাইনে আমার ছেলেপুলের বাবা ও তারপর সঙ্গীরা শুয়ে পড়লেন। ওদের পেছনে এক একজন করে আমরা, বউ ও বাচ্চারা। তীক্ষ্ণ হুইসেল দিতে দিতে ট্রেন এলো। গতি আগেই কমিয়েছে, কিন্তু থামলো অনেক দূরে এসে। দেখি ওর বুকের উপর দিয়ে চাকা। তারপর সঙ্গীদের বুকের উপর দিয়ে আমি চোখ মুছলাম। চোখ খুলে দেখি ট্রেনটা একেবারে আমার মাথার কাছে এসে থেমেছে। পাশে শুয়ে থাকা সকলের বুক থেকে জয় নিরঙ্কার ধ্বনি বেরোচ্ছে। ট্রেনটা পিছুতে লাগলো। লাশগুলো কেটে দুমড়ে মুচড়ে গেল। সচক্ষে দেখেছি খালপাড়ের সেতুটির দিকে রক্তের স্রোত। অবাক বিহ্বলে বসে আছি, মুখে কথা নেই। সারাদিন এক ফোঁটা জলও মুখে দিতে পারিনি।
সন্ধ্যায় ফেরার পথে মা ছোট বোনকে পাঞ্জা সাহেবের গল্প বলছিল। গুরু নানক মর্দানার সঙ্গে কিভাবে রাস্তায় এসেছিলেন, চেষ্টা পেলে গুরু নানক কোন পরিস্থিতিতে তাকে বলি কান্ধারির কাছে পাঠিয়েছিলেন, বলি কান্ধারি কিভাবে তিনবার মর্দানাকে ফিরিয়ে দিয়েছিলেন, গুরু নানক তাকে কখন পাথর তুলতে বলেন, কিভাবে মাটি ফুঁড়ে ঝর্ণা বেরিয়ে আসে, তাতে বলি কান্ধারি ক্ষিপ্ত হয়ে পাথরে বড় চাঙড় গড়িয়ে দেয়। মর্দানা ঘাবড়ে গেলেও গুরু নানক জয় নিরঙ্কার বলে কিভাবে হাত দিয়ে সেটা থামিয়ে দেন। শুনতে শুনতে ছোট বোন মাকে বাধা দিল, কিন্তু একটা মানুষ কিভাবে পাথরের এত বড় একটা চাঙড় থামাবে। অমনি আমি বলে উঠি, ঝড়ের বেগে ছুটে আসা ট্রেন থামানো গেল, পাথরের চাই থামানো যাবে না কেন? আমার চোখে জল। কোনো কিছু পরোয়া না করে, জীবন তুচ্ছ করে ট্রেন থামিয়ে যারা খিদের তেষ্টায় কাতর দেশবাসীকে রুটি জল পৌঁছে দিয়েছিল, চোখের জলটা তাদের জন্য। অনুবাদ অনিন্দ্য সৌরভ। পূর্ণাঙ্গ সহায়ক গ্রন্থ সুভাষ মুখোপাধ্যায়, আমার বাংলা। লেখক পরিচিতি, পৃষ্ঠা সংখ্যা 92। কবি সুভাষ মুখোপাধ্যায়ের জন্ম নদিয়া কৃষ্ণনগরে 1919 12 ফেব্রুয়ারি। অধুনা বাংলাদেশের রাজশাহী নওগাঁয় যাওয়ার আগে পর্যন্ত সুভাষের শৈশব কেটেছিল কলকাতায় 50 নম্বর নেবুতলার বাড়িতে। আবার কলকাতায় ফিরে মেজো কাকার বাসায় বাঞ্ছারাম অঙ্কুর রেলে আশ্রয় নিলেন। ভর্তি হলেন ক্লাস 5-এ মেট্রোপলিটন স্কুলে বউবাজার শাখায়। 20 শতকে 3-এর দশকে দুনিয়া জুড়ে দেখা দিয়েছিল ভয়ঙ্কর অর্থনৈতিক সংকট। তার ঝাপটা লাগে তাঁদের পরিবারও। বউবাজার থেকে তাদের উঠে আসতে হয় দক্ষিণের শহরতলিতে। সুভাষকে ভর্তি হতে হয় সত্যভামা ইনস্টিটিউশনের 7ম শ্রেণীতে। এরপর 9ম শ্রেণীতে ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনে 1937 থেকে 1941 খ্রিস্টাব্দ পর্যন্ত আশুতোষ কলেজ ও স্কটিশ চার্চ কলেজে শিক্ষা গ্রহণ করেন। পরে দর্শন নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ে MA-তে ভর্তি হলো। তুমুল রাজনৈতিক ব্যস্ততায় সুভাষের MA পরীক্ষা দেওয়া হয়ে ওঠেনি। সত্যভামা ইনস্টিটিউশনের 7ম শ্রেণী ছাত্র থাকাকালীন স্কুল ম্যাগাজিন ফল্গুতে ছাপা কথিকায় তার প্রথম প্রকাশিত রচনা। সুভাষের কবিসত্তা প্রকৃত বিকাশ ঘটে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত সকলের গান ও রোম্যান্টিক কবিতার সূত্রে। সুভাষের কবিসত্তার প্রকৃত বিকাশ ঘটে বুদ্ধদেব বসুর কবিতা পত্রিকায় প্রকাশিত সকলের গান ও রোম্যান্টিক কবিতার সূত্রে। কবিতা ভবনে আড্ডার আসরে তাঁর যাতায়াত। পরিচিত হন একে একে প্রবোধ কুমার সান্যাল, দেবীপ্রসাদ চট্টোপাধ্যায়, সমর সেন, অশোক মিত্র, বিষ্ণু দে, অরুণ মিত্রের সঙ্গে। 1940-এ কবিতা ভবন থেকে তার প্রথম কাব্যগ্রন্থ পদাতিক প্রকাশিত হয়। আবু সঈদ আইয়ুব ও হীরেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের সম্পাদিত আধুনিক বাংলা কবিতা সংকলনে তার কবিতা স্থান পায়। 1948-এ প্রকাশিত হয় সুভাষের দ্বিতীয় কাব্যগ্রন্থ অগ্নিকোণ। 1950-এ বেরোয় চিরকুট। 5 ও 6-এর দশকে একের পর এক প্রকাশিত হয় নাজিম হিকমতের কবিতার বাংলা অনুবাদ, অনুদিত উপন্যাস ও কত ক্ষুধা, রোজেনবার্গ পত্রগুচ্ছ, অক্ষরে অক্ষরে কথার কথা, দেশ বিদেশের রূপকথা, ছোটদের জন্য সংক্ষেপিত বাঙালির ইতিহাস, ভূতের বেকার, যত দূরেই যায় কাল মধুপাস, যখন যেখানে, ডাক বাংলার ডায়েরি, নারদের ডায়েরি, যেতে যেতে দেখা, রুশ গল্প সঞ্চয়। সর্বোপরি 1961 থেকে 1963 এই 3 বছর সত্যজিৎ রায়ের সঙ্গে যৌথভাবে ছোটদের বিখ্যাত সন্দেশ পত্রিকার নবপর্যায়ের সম্পাদনা। 6-এর দশক থেকে তিনি সংযুক্ত থাকেন আফ্রো এশিয়ান রাইটার্স অ্যাসোসিয়েশনে বিভিন্ন রকম কাজে। এই সূত্রে পরিচিত হন বিশ্বের খ্যাতনামা কবি ও লেখকদের সঙ্গে। 7-এর দশকে এই ভাই ছেলে গেছে বনে, একটু পা চালিয়ে ভাই কাব্যগ্রন্থ ছাড়াও প্রকাশিত হয় স্মরণীয় উপন্যাস হাংরাস, কে কোথায় যায়। পরের 2 দশক উল্লেখযোগ্য বইয়ের মধ্যে রয়েছে ধর্মের কল, ফুল ফুটুক, পাবলো নেরুদার আরো কবিতা, হাফিজের কবিতা, অমর শতক, গাথা সপ্তশতী অনুবাদ কাব্য, অন্তরিব্বা, হ্যানসনের অসুখ, কাঁচা পাকা, কমরেড, কথা কও উপন্যাস, আবার ডাক বাংলার ডাকে, ঢোল গোবিন্দর আত্মদর্শন, ঢোল গোবিন্দ মনে ছিল এই টানাপোড়েনের মাঝখানে, কবিতায় বোঝাপড়া, প্রবন্ধ গ্রন্থ ইত্যাদি। পরিণত বয়সে সুভাষের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আমূল পরিবর্তন ঘটে যায়। কমিউনিস্ট পার্টি ও বামপন্থী নেতৃবর্গ সম্পর্কে তিনি ক্রমশ আস্থা হাতে থাকেন। কাব্যগ্রন্থ তার প্রভাব পড়ে এ প্রসঙ্গে চারে কাগজের নৌকা, ধর্মের কল, ছড়ানো ঘুঁটি প্রভৃতি কাব্যগ্রন্থ উল্লেখযোগ্য। পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় 84 বছরের দীর্ঘ পথ হাঁটা শেষ হয়ে যায় 2003 খ্রিস্টাব্দে 8ই জুলাই মঙ্গলবার কলকাতা বেলভিউ ক্লিনিকে সকাল 6:55। সহায়ক গ্রন্থে আমার বাংলা এটি কাশ্মীরের ছেলে জলিমোহন কলকে উৎসর্গ। সূচিপত্রের মধ্যে রয়েছে ভূমিকা, পৃষ্ঠা সংখ্যা 95, গাঢ় পাহাড়ের নিচে, পৃষ্ঠা সংখ্যা 97, ছাতির বদলে হাতি, পৃষ্ঠা সংখ্যা 103,
দীপঙ্করের দেশে পৃষ্ঠ সংখ্যা 109, বন্যার সঙ্গে যুদ্ধ পৃষ্ঠ সংখ্যা 119, শালমহুয়ার ছায়ায় পৃষ্ঠ সংখ্যা 127, পাতালপুরী রাজ্যে পৃষ্ঠ সংখ্যা 139, কলের কলকাতা পৃষ্ঠ সংখ্যা 147, জগদ্দল পাথর পৃষ্ঠ সংখ্যা 163, চাটগাঁয়ের কবিওয়ালা পৃষ্ঠ সংখ্যা 171, মেঘের গায়ে জেলখানা পৃষ্ঠ সংখ্যা 181, হাতবাড়াও পৃষ্ঠ সংখ্যা 191। এর মধ্যে ভূমিকা, গারো পাহাড়ের নিচে, ছাতির বদলে হাতি, কলের কলকাতা, মেঘের গায়ে জেলখানা এবং হাতবাড়াও এই কয়েকটি গল্প 2014-15 সালের পাঠ্যসূচির অন্তর্গত। পৃষ্ঠ সংখ্যা 95, ভূমিকা। বেশ ছিল, শিয়ালদায় যাও, টিকিট কাটো, তারপর বেরিয়ে পড়ো উত্তরে কি পূবে, যখন যেখানে মন চায়, ভেড়ামারা পার হয়ে সারার কুল, নিচে তাকিয়ে মনে হবে পদ্মার ঢেউগুলো যেন লাফিয়ে লাফিয়ে গির্দে আসছে, কিংবা যা গোয়ালন্দে ভাজা ইলিশের গন্ধ স্টিমার ঘাট অব্দি পেছনে ডাকতে ডাকতে যাবে। আজ জলের স্থলে গণ্ডি আঁকা, সে গণ্ডি পার হবার হুকুম নেই, দিন বদলেছে। শাল গাছের ছায়া ছায়া আজ আর গোড়া পল্টনের তাঁবু নেই, খালের দুপাশে চিকচিক করে না মানুষের হাড়। লরির রাস্তায় এখন পত্তন হচ্ছে নতুন নতুন গঞ্জ। স্বাধীন দেশে মানুষ এখন নতুন করে দল বাঁধছে, নতুন করে শপথ নিচ্ছে, নতুন করে স্বপ্ন দেখছে সুখ শান্তির। শীতের হাওয়া দিলে আজও দাফার কথা মনে পড়ে। মাটির ঘরে কাঁথা গায়ে দিয়ে কাঁপছি, কপাটহীন জানালা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। আমি তক্তপোষে আর দাফা মেঝেতে, ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিনকুলে কেউ ছিল না আমার, তিনকুলে কেউ ছিল না তার। কোথায় ছিল তার ঘর বাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরু চোর। কপটহীন জানালা দরজা দিয়ে দেখছি জ্যোৎস্না গায়ে মেখে দূরে দাঁড়িয়ে আছে গারো পাহাড়। আমি তক্তপোষে আর দাফা মেঝেতে, ঠান্ডায় দুজনেরই চোখে ঘুম নেই। তিনকুলে কেউ ছিল না তার। কোথায় ছিল তার ঘর বাড়ি, কে ছিল তার মা বাবা, কিছুই জানে না দাফা। ছেলেবেলায় সে ছিল গরু চোর, সারা গায়ে তার মারের দাগ। দাফা বদলে গেল ললিতের বাড়িতে এসে। ললিতই তাকে রাস্তা থেকে ধরে এনেছিল। দাফাকে দেয়া হলো গরুর রাখালি। ললিতের বউকে দাফা মা বলে ডাকলো। দাফা হয়ে গেল ললিতের ছেলের মতো। দাফাকে সবাই হাবাগোবা বলেই জানতো। সেই দাফা পড়তে শিখলো, সমিতির ঝান্ডা নিয়ে প্রচারে যাওয়া, হাটে হ্যান্ডবিল বিলি করা, চোঙা ফোঁকা, সব কাজেই দাফার ডাক পড়ে। তার খুব ইচ্ছে একবার শহরে যাওয়ার। রেলগাড়ি কখনো সে দেখেনি। শহরে নাকি খুব আলো। কলকাতায় ফিরে এলাম, তারপর কটা বছর কাটাকাটি ভাগাভাগি, কি আতান্তরই না কেটেছে। হঠাৎ একদিন শুনলাম বুকে গুলি লেগে দাফা মারা গেছে। লড়েছিল খুব জোর, কিন্তু বন্দুকের সঙ্গে পারেনি। দাফা মরতে চায়নি, চেয়েছিল মানুষের মতো মাথা উঁচু করে বাঁচতে। শহরে নাকি খুব আলো, এখনো কানে বাজছে। শুধু কি দাফা, শুধু কি সেই পাহাড়তলি? সারা বাংলাদেশই সেদিন এমনি ছিল। সে এক যে ছিল বাংলাদেশে, যা দেখেছি যা শুনেছি তাই নিয়ে আমার বাংলা। বন্ধু দেবীপ্রসাদ চট্টোপাধ্যায় রং মশালে জোর করে না লেখালে কোনোদিনই হয়তো এ বই লেখা হতো না। এ বই পড়ে লোকে ভালো লাগবে কে জানতো। 1/6/1961, সুভাষ মুখোপাধ্যায়।